দেখো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ কলমের সঙ্গে তার সম্পর্কের কথা প্রথমে বলেছেন, কলমের প্রতি তার দুর্বলতার কথা বলেছেন, ছোটোবেলায় কিভাবে তারা কলম বানাতেন, কিভাবে কালি বানাতেন, কোথায় লেখালেখি করতেন, এগুলো বলেছেন। কালি তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে যে প্যারাগ্রাফটা আগের দিন আমরা পড়েছি, সেই প্যারাগ্রাফটায় কি আছে? কলমের ইতিহাস আছে। আগের দিন এটা বুঝিয়েছি, আজ শুধু একবার রিডিংটা পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। ভাবি, আচ্ছা, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সূচালো করে কলম বানাতাম, কিংবা হয়তো ফিনিশীয় আমি। তাহলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, আর সেটাই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগরেরা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, মানে কাঠি, যার পোশাকি নাম স্টাইলাস, সেটাই তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। অর্থাৎ এত যে সমৃদ্ধ রোম সাম্রাজ্য, সেখানেও উন্নত মানের কলম কিন্তু তখনও ব্যবহার হয়নি। ব্যবহার হতো একটা স্টিলের ছোট্ট কাঠি, যার নাম হচ্ছে স্টাইলাস, এবং এটা আগের দিন চর্চা করেছি। স্টাইলাস এখনও আমরা দেখতে পাই। যাই হোক, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। আমি স্টিলের কাঠি বললাম, স্টিলের নয়, ব্রোঞ্জের। এখন আমরা যে স্টাইলাস ব্যবহার করি স্মার্টফোন বা ট্যাবের জন্যে, সেটা স্টেনলেস স্টিলের হতে পারে, অন্যান্য অনেক কিছু পদার্থ দিয়ে তৈরি হতে পারে, কিন্তু রোমান সাম্রাজ্যে স্টাইলাস মানে কলম হিসেবে ব্যবহার হতো ব্রোঞ্জের কাঠি, যার নাম ছিল স্টাইলাস। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি আর অন্য কিছু নয়, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। দেখো, সিজার যে কলম দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, কাসকা কে? কোনো ধারণা আছে? আর সিজার কাদেরকে বলা হতো? রাশিয়ার সম্রাটদেরকে বলা হতো জার, জার্মানি সম্রাটদেরকে বলা হতো কাইজার, আর রোমান সাম্রাজ্যের সম্রাটদেরকে বলা হতো সিজার। তো এদের মধ্যে জুলিয়াস সিজার অত্যন্ত আলোচিত পার্সোনালিটি। জুলিয়াস সিজারের রাজসভার একজন সেনেটর ছিলেন কাসকা। তোমরা নিশ্চয়ই জানো, ইতিহাসে নিশ্চয়ই তোমাদের পড়ানো হয়েছে, জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছিল। এবং কারা হত্যা করেছিল? তারই মন্ত্রিসভার কয়েকজন সদস্য। ঠিক আছে, একটা প্রবাদ বাক্য আছে, ব্রুটাস তুমিও, এর তো দাও ব্রুটাস। মানে যে ব্রুটাস
জুলিয়াস সিজারের সবচাইতে বিশ্বাসভাজন ছিল, সেই ব্রুটাস পর্যন্ত ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে সিজারকে হত্যা করেছিল। তো এই যে পুরো প্ল্যানটা মানে পুরো পরিকল্পনাটা রূপায়ণের ক্ষেত্রে কাসকা খুব অগ্রবর্তী ভূমিকা পালন করেছিল। কাসকাই প্রথম সিজারকে আঘাতটা করেছিল এবং সিজার সেই সময় আত্মরক্ষার্থে যে কলমটা দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেই কলমটা কিন্তু আসলে একটা স্টাইলাস। তার পরের লাইনটাই বলা হচ্ছে যে কলম সেদিন খুনিও হতে পারে বই কি, মানে কলম খুনের একটা অস্ত্র হতে পারে। কিন্তু ইতিহাসটা তোমাদেরকে বলি, সিজার কাসকাকে যে আঘাতটা করেছিলেন, সেই আঘাতে কিন্তু কাসকা মারা যায়নি। ফলে কলম খুনের যে কলঙ্ক, সেই কলঙ্কটা তখনও পর্যন্ত কলমকে পেতে হয়নি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। চীনারা কখনো শক্ত কাঠি লেখার জন্য ব্যবহার করেনি। কাঠি হোক, হাড়ের টুকরো হোক, পালক হোক, যাই হোক, তাদের ওই শক্ত জিনিস দিয়ে লেখার অভ্যাস কোনোদিনই ছিল না। চীনারা চিরকালই লিখে আসছে তুলিতে। তো তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত সমগ্র বিশ্বের যে কোনো সভ্যতায় জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, মানে কাঠি বা কাঠি জাতীয়। জ্ঞানাঞ্জন শলাকা আগের দিন তো চর্চা করেছি, আগের ভিডিওটাই দেখে নেবে। গুরু প্রণাম মন্ত্রে আছে। এরপর এই যে জ্ঞানাঞ্জন শলাকা, মানে এক কথায় হচ্ছে জ্ঞান অর্জনের উপাদান। আমি জ্ঞানাঞ্জন শলাকাটা আগের দিন ব্যাখ্যা করেছি, আজকে ব্যাখ্যা করব না। আমি আজকে শুধু এটা ধরে নিচ্ছি, জ্ঞান অর্জনের অন্যতম একটা উপাদান হচ্ছে কলম। কি ঠিক কি না? মানে লেখন সামগ্রী। সেটা তোমরা যখন ছোট ছিলে তখন হয়তো ছিল স্লেট পেন্সিল, পরবর্তীকালে হয়েছিল উডেন পেন্সিল বা উড পেন্সিল, তারপরে তোমরা সরাসরি বল পেন বা ডট পেন ধরে নিয়েছ। তো এই সবই জ্ঞানাঞ্জন শলাকা। তো সেই অর্থে সারা পৃথিবীর এই জ্ঞান অর্জনের জন্য যে লিখন সামগ্রী, সেটা সর্বার্থেই কাঠি জাতীয়ই ছিল। সে কাঠি নলখাগড়ার কাঠি হতে পারে, পাখির পালক হতে পারে, বা ব্রোঞ্জেরও হতে পারে। আর লেখকদের ছোটোবেলায় যেটা দেখেছি, বাঁশকঞ্চিরও হতে পারে। আমাদের ছোটোবেলায় যেটা দেখেছি, সরস্বতী ঠাকুরের সামনে দেয়া খাগের কলমও হতে পারে। কি বোঝা গেছে? এর পরের প্যারাগ্রাফটা দেখো। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। তহবিল মানে তহবিল 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 মানে যেখানে টাকা পয়সা রাখে, ঠিক আছে? এর অর্থটাকে একটু বিস্তার করে বলছি, যেখানে ধন সম্পত্তি রাখা হয়। তো ছেলে মেয়েদের ধন সম্পত্তি কি? স্কুলের ছাত্রদের বই, খাতা, কলম, পেন্সিল, এইসবই। তো এই জন্যই বলা হচ্ছে তহবিল। তাহলে এখনকার দিনে স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। তুলনা করছে কোথায় দেখো। লেখকের ছোটবেলায় কি ছিল? লেখকের ছোটবেলায় কি ছিল? কলম।
তো মহাজালা। আরে বাঁশের কঞ্চি কেটে কলম করা হতো কি না? নিজের ছেলেবেলার সঙ্গে এখনকার ছেলেদের ছেলেবেলার তুলনা করছেন, যে আমাদের সেই সময় একটা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতে হতো, সেটাও নিজেরা ভালো করে পারতাম না, বড়দের সাহায্য কখন নিতে হতো? কলমের ডগাটি চিরে দেওয়ার সময়। আর কখন সাহায্য নিতে হতো? কালি তৈরি করার সময়। আর এখনকার ছেলেদের ওইসব চক্কর নেই। এখনকার ছেলেদের ব্যাগ হাতড়ালে 4-5 রকমের কলম পাওয়া যাবে, এবং তার ঘরে যদি দেখা যায় হয়তো আরও 5 রকমের কলম পাওয়া যাবে। কাজে এখনকার ছেলেদের কাছে কলমের ছড়াছড়ি, এবং কলমটা এত দ্রুতবেগে বিস্তার লাভ করেছে যে হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। হয়তো নয়, একদম সত্যি সত্যি। যেদিন থেকে ওই 2 টাকার ইউজ অ্যান্ড থ্রো পেন বেরিয়েছে, সেদিন থেকে বাকি সমস্ত কলম ঘর ঢুকে গেছে। দামি কলমগুলো কিছু মানুষ নিজেদের স্ট্যাটাস দেখানোর জন্য ব্যবহার করেন। আমি একজন শিক্ষক মশাই, তাহলে আমার একটা 100 টাকার পেন থাকা দরকার। একটু মন্ত্রী শান্ত্রী যারা, তাদের 1000 টাকা, 10,000 টাকা, লাখ টাকার পেন থাকা দরকার। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে সবচাইতে সহজলভ্য হয়ে গেছে এখন ইউজ অ্যান্ড থ্রো বল পেন, ডট পেন। 2 টাকা কি 2.5 টাকা দাম, কেন? লিখে যাও, শেষ হয়ে যাবে, ফেলে দাও, যদিও পরিবেশ দূষিত হবে। তো যাই হোক, তাহলে বাঁশের কঞ্চির কলম আজ আর খুঁজে পাওয়া যাবে না গ্রামাঞ্চলেও। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। মা সরস্বতীকে দিই আমরা, একটা আমাদের সিস্টেম মানে ব্যবস্থা আছে না, প্রথা আছে না, যে মা সরস্বতীর কাছে অন্তত একটা বই দিতে হয়, একটা কলম আর একটা দোয়াত। তো এইরকম কলম দিলে হবে না। বরাবর যেটা হয়ে আসছে, খাগের কলম মানে স্বরের কলম, আর দোয়াতে দুধ, কালির পরিবর্তে দুধ। মা সরস্বতী সর্বশুক্লা, সবই তার সাদা, তাহলে তার লেখার কালিটাও সাদা হতে হবে। এটা লেখকের অভিজ্ঞতা। কিন্তু আমরা দেখেছি আমাদের এখানে সরস্বতী পুজোয় খাগের কলমটা দিতে হয় ঠিকই, কিন্তু কালির বদলে দুধ দেওয়ার কোনো দরকার হয় না, যে কোনো প্রকার কালি দিলেই হয়। আরেকটা কলম একসময় খুব মানে জনপ্রিয় হয়েছিল, সেটা হচ্ছে পালকের কলম। তার নাম হচ্ছে কুইল, ইংরেজিতে তাকে বলে কুইল। আচ্ছা, আমরা পালকের কলমের ছবি দেখেছি কোথাও? হ্যাঁ, আমরা বইয়ে দেখেছি। আর তোমরা কলম বা পেন লিখে ইউটিউবে সার্চ করলেই, মানে গুগলে সার্চ করলেই, ইমেজ সার্চ করলেই দেখবে যে বিভিন্ন রকমের কলম আসবে, তার মধ্যে অতি অবশ্যই পালকের কলম থাকবেই। মানে একটা পালকের নিচের দিকটা, গোড়ার দিকটা একটু চেঁচে নিয়ে, আর সেটাকে কলম হিসাবে ব্যবহার করা হতো, কালিতে ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো যে কোনো পালকে। কিন্তু পালকটা তো ধরার মতো বড় হতে হবে, তো মানে সাইজটা যেন, মানে আকারটা যেন উপযোগী হয়। এবারে কিসের কলম তোর দেখার দরকার নেই, মানে কিসের পালক সেটা তোর দেখার দরকার নেই। তবে এটাও তো ঠিক যে একটা কাকের পালক
কলম হিসাবে যতটা সুন্দর লাগবে লেখার সময়, একটা হাঁসের সাদা ধবধবে পালক নিশ্চয়ই তার চাইতে ভালো লাগবে। কাজে যার যেরকম পছন্দ সেরকম কলম তারা ব্যবহার করতেন। সেটা হচ্ছে পালকের কলম, তাকে বলা হতো কুইল। কুইল। এখন ইংরেজ আমলে দেখো, ব্রিটিশ শাসনের সবচাইতে বেশি সুখভোগ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে বাঙালি। মানে সমস্ত সুবিধাটা বাঙালিরা বেশি পেয়েছে। অবশ্য ব্রিটিশের পিছনে যারা লেগেছিল তাদের মধ্যেও সবচাইতে আগে আছে বাঙালি। দুটো দুরকম ভিন্ন কারণ, আবার দুটোর মধ্যে যোগসূত্রও আছে। ইংরেজরা প্রথম এদেশে এসে ইংরেজি শিক্ষার প্রচলন করে, ঠিক আছে। তাদের রাজধানী কোথায় ছিল? ইংরেজদের রাজধানী কোথায় ছিল? ইংরেজদের রাজধানী ছিল কলকাতা। ফলে তাদের যাবতীয় নূতন নূতন কর্মকাণ্ডের কেন্দ্র ছিল কলকাতা। তাহলে ইংরেজি শিক্ষার সুযোগটা সবচাইতে বেশি পেয়েছে কলকাতা এবং তার আশপাশের লোক। আর আশপাশ বলতে তুমি সারা পশ্চিমবাংলায় বলতে পারো, কারণ তখনকার দিনে দূরটাকে দূর বলে মনে করা হতো না। লোকে হেঁটে হেঁটে 25 কিলোমিটার 30 কিলোমিটার চলে যেত। তো ফলে যারা ভালো ছাত্র তারা কি করতো, বিশেষ করে যখন রেললাইনটা স্থাপন হয়ে গেল, এই রেললাইন স্থাপন হওয়ার পরে গ্রামাঞ্চলের প্রচুর বাঙালি ছেলে মেয়ে কলকাতা গিয়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে লাগলো। ইংরেজি শিক্ষা মানে শুধু ইংরেজি ভাষা নয়, মানে ইংরেজির মাধ্যমে পাশ্চাত্যের মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর, ইউরোপীয় দেশের যে জ্ঞান বিজ্ঞান তারও চর্চা, সাহিত্য তারও চর্চা, তার সুযোগটা সবচাইতে বেশি পেয়েছিল বাঙালি। ফলে বাঙালির একটা শ্রেণী শিক্ষিত হয়ে উঠেছিল। কিন্তু ইংরেজি শিক্ষার উদ্দেশ্যটা ছিল অন্যরকম। ইংরেজরা যে ইংরেজি শিক্ষা প্রবর্তন করেছিল তার উদ্দেশ্যটা ছিল অন্যরকম। স্বামী বিবেকানন্দ শিক্ষার একটা যথার্থ সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের মধ্যেই পূর্ণতা আছে, সেই পূর্ণতার বিকাশটাই হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষা পদ্ধতিটা এমন হতে হবে যাতে একটা মানুষের মধ্যে যে গুণাবলী আছে সেগুলো সঠিকভাবে বিকশিত হতে পারে। কিন্তু ইংরেজরা তো আর আমাদেরকে ভালোবেসে আমাদের দেশে আসেনি, আমাদের কল্যাণ করার জন্যও আসেনি। তবু ইংরেজি শিক্ষা কেন প্রবর্তন করেছিল? কারণ একটা রাষ্ট্র ব্যবস্থা চালাতে গেলে, একটা সরকার চালাতে গেলে প্রচুর ম্যান পাওয়ার দরকার, জনশক্তি প্রচুর দরকার। তো ইংল্যান্ড তো এইটুকু একটা দেশ, আর সারা পৃথিবীতে তাদের উপনিবেশ, কর্মচারী পাবে কোথা থেকে? এ ঢাকের দামে মনসা বিক্রি হয়ে যাবে তো। সেই জন্যে স্থানীয় মানুষ যারা, তাদেরকে এমনভাবে শিক্ষিত করো যে তাদের যেন আভ্যন্তরীণ গুণাবলীর কোনো বিকাশ না ঘটে। তাদেরকে এটা শেখাও যে তোমরা অনুন্নত, তোমরা অন্ধকারে পড়েছিলে, আমরা উন্নত, আমরা তোমাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করছি। মানে এদের আত্মবিশ্বাসের স্তর, যেটা কনফিডেন্স লেভেল বলা হয়, এটা যেন একেবারেই নিচে নেমে যায়। আর হচ্ছে ইংরেজিটা যেন ভালো লিখতে পারে। তাহলে কি হবে, আমাদের সরকারি অফিসে ওরা চাকরি করবে। সারা পৃথিবীর যত উপনিবেশ, একটা কথা বলা হতো যে ইংরেজ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। তার মানে একবারে পূর্ব থেকে পশ্চিম পুরো ইংরেজ সাম্রাজ্যের দখলে। তাহলে এত বড় সাম্রাজ্যকে রক্ষা করতে গেলে স্থানীয় কর্মচারী সব জায়গাতেই নিয়োগ করতে হবে। তো সেই কারণে আমাদের বাঙালিরা প্রচুর ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিল এবং ইংরেজ গভর্নমেন্টের আন্ডারে, ইংরেজ ব্যবসায়ীদের আন্ডারে, মানে আন্ডারে মানে কি, মানে তাদের কাছে ব্রিটিশ সরকারে তারা কাজ দিয়েছিল, ব্রিটিশ বিভিন্ন কোম্পানিতে তারা কাজ নিয়েছিল,
চায়ের বাগানে তারা কাজ পেয়েছিল, নীলকুঠিতেও অনেক বাঙালি কাজ করত। ঠিক আছে, তো এটা হচ্ছে ইংরেজি শিক্ষার এই সুফলটা আমরা লাভ করেছিলাম, যে চাকরি বাকরি ও আমাদের একচেটিয়া ছিল। সারা ভারতবর্ষে যেখানে যত ভালো ভালো পোস্টে চাকরি, যেগুলো ভারতীয়দের জন্য বরাদ্দ, সারা ভারতে দেখবে সব জায়গাতেই তখন ছিল বাঙালির আধিপত্য। স্টেশন মাস্টার বাঙালি, ম্যাজিস্ট্রেট বাঙালি, পোস্টমাস্টার বাঙালি, কলেজের অধ্যাপক বাঙালি, ডাক্তার বাঙালি। বিশেষত উত্তর ভারতটা প্রায় পুরোটাই বাঙালি ছিল। এর কারণটা হচ্ছে ওই ইংরেজি শিক্ষা। এখন সেই আমলে লেখা হতো এই পালকের কলম দিয়ে। এই সময় আরেকটা ঘটনা ঘটেছিল। এই সময় কলকাতা থেকে প্রচুর সংবাদপত্র বেরোতে শুরু করেছিল। আর সংবাদপত্রে যেমন সরকারের পক্ষে লেখা হতো, মানে সরকারের ধামা ধরা কিছু তো সংবাদপত্র সবসময় থাকে চার যুগেই, সেরকম সরকারের বিরোধী, সরকারের সমালোচনা করা বা এই যে সরকারি ব্যবস্থায় যে অত্যাচার অবিচারের শিকার মানুষকে হতে হয়, এগুলো রিপোর্টিংয়ের মাধ্যমে তুলে ধরা, এরকম সংবাদপত্রও ছিল। নীল বিদ্রোহের প্রসঙ্গে তোমরা হরিশ মুখার্জির নাম শুনেছ? হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন। তো যে রিপোর্টাররা এরকম গরম গরম ইংরেজি লিখতেন, ঠিক আছে, সরকারকে তো পড়তে হয় নাকি, খোঁজখবর তো রাখতে হয়, সরকারি সিস্টেমে সব কিছুই ধরা পড়ে। তো তাদের এই যে ভাষা দেখে, গরম গরম ইংরেজি মানে কি, বেশ টান টান ভাষা, বেশ গরম গরম ভাষা, উত্তেজনাপূর্ণ ভাষা, এই ভাষা দেখে লর্ড কার্জন তাদেরকে নাম দিয়েছিলেন বাবু কুইল ড্রাইভার্স। বাবু মানে শিক্ষিত বাঙালিকে বলা হতো বাবু, আর কুইল ড্রাইভার মানে যারা কুইল চালায়। কুইল মানে পালকের কলম, যারা কলম চালায় খসখস খসখস করে। মানে আমাদের ইংরেজিটা এত ভালো করে শিখেছিল কিছু মানুষ যারা সংবাদপত্রে সাংবাদিকতার পেশায় নিয়োজিত ছিল, হ্যাঁ, তাদের যে ভাষা, তাদের যে লেখা, সেটা ইংরেজদেরকেও চমকে দিত। লর্ড কার্জনের এই কথাটা থেকে সেটাই আমরা বুঝতে পারছি। এখন তোমরা কিন্তু আর পালকের কলম দেখতে পাবে না। যদি এখন পালকের কলম দেখতে চাও, তাহলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। পুরনো দিনের ছবি, মানুষের ছবি, সেখানে হয়তো কলমের মানে পালকের কলমের ছবি তোমরা দেখতেও পারো। তো মানুষের ছবি মানে কীরকম? এই যে উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের, দুজনের নাম আমরা পাচ্ছি। এক হচ্ছে উইলিয়াম জোন্স, নাম শুনেছ তোমরা? কি জন্য উনি বিখ্যাত হয়ে আছেন আমাদের মধ্যে? কলকাতায় কোনো কলেজ প্রতিষ্ঠার জন্য নয়, একটা অসাধারণ প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, সেটার নাম হচ্ছে এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, এগুলো তো আমার জানার কথা নয়, এগুলো তোমরা মাধ্যমিক দেবে, ইতিহাসের কোশ্চেন তো এগুলো। আর কেরি সাহেব মানে উইলিয়াম কেরি, উনি কোথায় এসে উঠেছিলেন, ঘাঁটি গেড়েছিলেন কোথায়? আরে বাবা, শ্রীরামপুর মিশন তৈরি করেছিলেন উইলিয়াম কেরি।
উইলিয়াম কেরির উদ্দেশ্য ছিল, খুব ভালো লোক ছিলেন উনি, একদম ভীষণ ধার্মিক লোক ছিলেন। তাদের ধারণা ছিল এই ভারতীয়গুলো অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে, এরা মরে পড়ে নরকে যাবে। আমাদের একটা পবিত্র দায়িত্ব হচ্ছে এরা যাতে নরকে না যায়, নরকের হাত থেকে এদেরকে উদ্ধার করা। আর নরকের হাত থেকে উদ্ধার পেতে গেলে প্রভু যিশুর শরণাপন্ন হতে হবে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। এই জন্যে উনি এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন এবং খ্রিস্ট ধর্ম সংক্রান্ত বইপত্র ছাপানোর জন্যে বাংলা ভাষায় যাতে খ্রিস্টীয় বক্তব্য বাঙালিদের মাঝে ছড়িয়ে দেয়া যায় সেই উদ্দেশ্যে উনি একটি ছাপাখানাও স্থাপন করেছিলেন। এবং কেরি, মার্সম্যান এরা প্রতিনিয়ত হিন্দু ধর্মের সম্বন্ধে অপপ্রচার করতেন এবং সবাইকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলতেন। এখনও কেরি সাহেবের বংশধররা সমানভাবে সক্রিয় আছে। আমাদের ধারে কাছে কনভার্সেশন চলছে, মানে হিন্দুদেরকে ভুল বুঝিয়ে তাদের ধর্মে নিয়ে যাওয়ার কাজ কিন্তু এখনও চলছে। তো যাই হোক, এই যে উইলিয়াম জোন্স এলেন বা উইলিয়াম কেরি এলেন, এরা বাংলা জানেন? বাংলা জানেন না। তো বাংলা যদি না জানেন কেউ, তাহলে আমাদের সঙ্গে সম্পর্কের আদান প্রদান হবে কি করে? উনি তো আমাদেরকে অজ্ঞানের অন্ধকার থেকে উদ্ধার করতে এসেছেন। আমরা যাতে নরকে না যাই, যিশুর হাত ধরে বা পা ধরে আমরা যাতে সোজা স্বর্গে উঠে যাই, উনি তো সেইটা করতে এসেছেন। তো আমাদেরকে তো বোঝাবেন উনি। তো বোঝাতে গেলে তো আমাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে আমরা না জানি ওনার ভাষা আর উনি না জানেন আমাদের ভাষা, তাহলে হবে কি করে? সেই জন্যে ওনারা একজন করে পণ্ডিত রাখতেন নিজেদের কাছে বেতন দিয়ে, ঠিক আছে? সেই পণ্ডিতের কাজ হচ্ছে ওনাদেরকে বাংলা ভাষাটা শেখানো। তো উইলিয়াম জোন্সের মানে এই যে পণ্ডিতেরা, এদেরকেই তখন বলা হতো মুন্সি, ঠিক আছে? আর মুন্সি হচ্ছে একটা বিশেষ ধরনের পেশা, লেখালেখি করাটা যাদের পেশা তাদেরকেও বলা হয় মুন্সি। তখন উইলিয়াম জোন্সের মুন্সির নাম কি ছিল আমি জানি না, কিন্তু উইলিয়াম কেরির মুন্সির নাম ছিল রামরাম বসু। রামরাম বসু পুরো উইলিয়াম কেরিকে ঘোল খাইয়ে দিয়েছিলেন। মানে উইলিয়াম কেরির এত অনুগত ছিলেন এবং উইলিয়াম কেরিকে প্রচণ্ড উৎসাহ দিতেন যে না, আপনি খুব ভালো কাজ করছেন। তো কেরি সাহেব বলতেন, তাহলে বোস তুমি তাহলে খ্রিস্টান হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো হবই। হ্যাঁ দাঁড়ান, আর এই কয়েকটা কাজ আছে একটু সেরে নিই। এইসব করে করে উইলিয়াম কেরিকে বরাবর উনি আশা দিয়ে গেছেন যে হ্যাঁ আমি খ্রিস্টান হব, এবং শেষে কাঁচকলাটি দেখিয়ে দিয়েছেন, হননি। কিন্তু অত্যন্ত বিশ্বস্ত ছিলেন কেরি সাহেবের। কেরি সাহেবের মুন্সির নাম হচ্ছে রামরাম বসু। তাহলে উইলিয়াম কেরির মুন্সি ছবিতে, তার মানে কি মুন্সি সহ উইলিয়াম কেরির যে ছবি, অর্থাৎ যে ছবিতে একসঙ্গে উইলিয়াম কেরি আছেন এবং রামরাম বসু আছেন, সেই ছবিতে আমরা পালকের কলম দেখতে পেতে পারি। কেন? মুন্সির কাজ তো লেখালেখি করা, তাহলে যেখানে মুন্সি আছেন সেখানে তার পাশে নিশ্চয়ই দোয়াত কলম থাকবে। তাহলে এখন আমাদের পালকের কলম দেখতে গেলে আমাদের এখন ছবি দেখা ছাড়া অন্য কোনো গতি নেই, এটা শ্রীকান্ত বলছেন। তার সঙ্গে আমি যোগ করছি আরেকটা গতি আছে, সেটা হচ্ছে আজকে গুগল বাবার দৌলতে আমরা কিন্তু দেখতে পারি, ঠিক আছে? বাস্তবে এর ব্যবহার আমরা দেখতে পাবো না। আচ্ছা, এই যে কলম, পালকের কলমটা এতটা জনপ্রিয় হয়েছিল যে সাহেবরা একটা মেশিন বের করেছিলেন। এখনকার দিনে শার্পনার
মানে কি উডেন বাড়া নাকি উডেন চিলা, যে মেশিন ছোট্ট মতো 2 টাকা না 3 টাকা দাম, তো সেই রকমের একটা ওনারা মেশিন বের করেছিলেন। ওই পালকটা ঢুকিয়ে যেভাবে আমরা শার্পনারে ঘুরিয়ে দিই, ওইভাবে ওই মেশিনটায় ঢুকিয়ে চাপ দিলেই পালকের ডগাটা ছুচলো হয়ে কলম তৈরি হয়ে যেত। ঠিক আছে, এইভাবে কলম তৈরি করা হতো এবং পালকের কলম